আপনাকে যদি কোনো আসামির পক্ষে দাঁড়াতে হয় আপনাকে সেই আসামিকে নিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তির যুগে জানে না যে আমার বিরুদ্ধে দেশের একটা আদালতে মামলা চলছে। আমরা যদি বলি শেখ হাসিনার কথা বলি কিংবা আসাদুজ্জামান খান কামাল বা আরও যারা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা তো এই মুহূর্তে অনুপস্থিত, তারা দেশে নাই। তো তাদের উপস্থিতি ছাড়া এই বিচার কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে কিনা? আচ্ছা, এটা আমি আপনাকে একটু বলি। সেটা হলো সরোয়ার ভাই যেটা বলছিলেন যে আমরা দুজন একসাথে এই ট্রাইব্যুনালে ডিফেন্স করেছি, তখন আমরা কিন্তু এই আইনের সমালোচনা করেছি এবং সেটা করেছি বলেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন হয়ে আসার সাথে সাথে এই আইনের একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে ওই যে উনি যে বলছেন যে আন্তর্জাতিক শব্দটা ছিল কিন্তু এর প্রযোজ্যতা ছিল না। আমরা প্রসিকিউশন আসার পরে এই ট্রাইব্যুনালের অপরাধের সংজ্ঞায় প্রথম পরিবর্তনটা আনা হয়েছে। সেটা হলো আইসিসিতে মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে আইনটা চলে, মানে রোম স্ট্যাটিউট যেটা চলে, সেখানে অপরাধের সংজ্ঞা যা আছে আমরা অ্যাজ ইট ইজ এখানে অ্যাডপ্ট করেছি। অ্যাজ ইট ইজ অ্যাডপ্ট করেই এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। এরপরে আরও অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম বা সবচেয়ে বড় যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেটা হলো একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ার জন্য যে সংজ্ঞাটা লাগে সেই সংজ্ঞাটা আমরা আইসিসি থেকে অ্যাডপ্ট করেছি। আপনি যদি পলাতকের কথা বলেন, সেটা হলো একটা মানুষ এই যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির যুগে জানে না যে আমার বিরুদ্ধে দেশের একটা আদালতে মামলা চলছে। প্রত্যেক দিন আমরা মিডিয়াতে কথা বলছি, পত্রিকায় নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনালি নিউজ হচ্ছে, বিবিসি এটা নিয়ে রিপোর্ট করছে, আল জাজিরা রিপোর্ট করছে। এরপরেও এই আসামিরা জানে না, এটা কি আমরা বিশ্বাস করব? উনি এই ট্রায়াল নিয়ে আমাদের অ্যাকিউজরা কিন্তু কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে, ইনস্টিগেট করছে, ইনসিস্ট করছে তার নেতাকর্মীদেরকে বিচার বাধাগ্রস্ত করার জন্য, বিচার বিলম্ব করার জন্য এটা করছেন। তার মানে, এবং এটা উনিও বলছেন যে এই বিচার ঠিক না, এই ট্রাইব্যুনাল উনি মানেন না, এই আইনটা উনি মানেন না। এই ট্রাইব্যুনালে যিনি উনার স্টেট ডিফেন্স কাউন্সিল, উনি কালকে আর্গুমেন্টে একটা চমৎকার কথা বলেছেন যে এই আইনটা যিনি করে থাকুক না কেন, এই আইনে আসামি পক্ষের সুযোগ পাওয়াটা অনেক কঠিন। মানে অবশেষে শেখ হাসিনার আইনজীবী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, এই আইনটায় ডিফেন্সের সুবিধাটা কিছুটা কম। যদিও উনি যিনি এই আইনটা করেছিলেন তিনি এখন হয়তো বা জানেন না যে উনি চলে যাওয়ার পরে এই আইনে আমরা আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এনেছি। একটা মানুষ যদি জেনে শুনে নিজেকে আইনের বাইরে রাখে তাহলে তো অবশ্যই তার অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা আমাদের বাংলাদেশের সাধারণ প্রচলিত আইনেও আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টেও আছে। এবং তাকে যে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হবে তাকে সকল পেপারস সময় মতো দিতে হবে, এবং সে একজন আসামি উপস্থিত থাকলে সে যেভাবে ট্রায়ালটা ফেস করতো, অনুপস্থিতিতেও পুরো সেই অধিকারগুলো। এখন পর্যন্ত কি তারা কোনোভাবে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করেছে বা কোনো কিছু আছে যারা মূল আসামি? তারা না, মূল আসামি বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল? না, ওনারা তো আসেনি। ওনাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী রাষ্ট্র করেছে, তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী বা কোনো যোগাযোগ বা কোনো কিছু নাড়াচাড়া দেখছেন কিনা? ওনারা আইনে এটা পারেন না। আইনে বলা আছে যে আপনি আইনের সুবিধা নিতে গেলে আইনের আশ্রয় আপনাকে আসতে হবে। একটা যে স্টেপস আমরা দেখেছিলাম সেটা হলো জেডাই খান পান্না সাহেব ওনার এক জুনিয়রকে পাঠিয়ে এবং একদিন নিজে এসেও ট্রাইব্যুনালে আর্জি করেছিলেন যে আমি শেখ হাসিনার পক্ষে এই মামলায় দাঁড়াতে চাই। তো কোর্ট বলেছিল যে আপনাকে যদি কোনো আসামির পক্ষে দাঁড়াতে হয় আপনাকে সেই আসামিকে নিয়ে আসতে হবে। এটা আমরা যারা লিগ্যাল প্র্যাকটিস করি আমরা জানি এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের এটা একদম চিরচরিত নিয়ম যে কোনো আসামি যদি আইনের আশ্রয় পেতে চায় তাকে আইনের সামনে আসতে হবে। পলাতক থেকে কোনো মানে লয়ারকে পাঠিয়ে বলবে যে আমি তার পক্ষে, ওনার প্রমাণ কি যে আসলে উনি ওনাকে পাঠিয়েছে? একদম বুঝতে পেরেছি সরোয়ার ভাই। শেখ হাসিনা এবং আরও যারা মূল আসামি রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো দেশে নেই, পলাতক রয়েছে, তাদের অনুপস্থিতিতে এবং তাদের নিয়োগকৃত আইনজীবীর সুযোগ এই মুহূর্তে নেই। এই বিচার আন্তর্জাতিক অঙ্গনে অগ্রহণযোগ্য হবে কিনা? না, দেখেন, কোনো আসামি যদি পলাতক থাকে বা খুঁজে পাওয়া না যায়, তার বিচার করার একটা প্রক্রিয়া আছে। তো রাষ্ট্র যদি মনে করে যে তার বিরুদ্ধে যে অফেন্স আনয়ন করা হয়েছে সেখানে তার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী দিবে, যেমনটা অলরেডি দিয়েছে। কিন্তু সে পলাতক থাকলো অথবা হাজির হলো, এইটা আসলে মানদণ্ড নির্ধারণ করে না।
আমার বন্ধু তামিম ও কিন্তু এখন প্রসিকিউটর, তার রোল পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু আগের রোলেই আছি, এই এখনও একজন ডিফেন্স লয়ার, তো তার প্রমোশন হয়েছে, আমি আমার জায়গায় আছি। তো সে এখন এই আইনকে একসময় যে সমালোচনা করতো, এখন সেটাকে কারেকশন করার যে একটা প্রসেসটা চালাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ফেয়ারনেসের জায়গাটা অন্য জায়গায়। সেটা হলো পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে, সেই রুয়ান্ডা, আপনার জাপান ট্রাইব্যুনাল, এরপরে জার্মানিতে যে ট্রাইব্যুনালগুলো হয়েছে, এই সমস্ত ট্রাইব্যুনালগুলোর থেকে আমাদের এই ট্রাইব্যুনালের দুইটা বেসিক ক্যারেক্টার ডিস্টিংগুইশড আইনের ভাষায়। সেটা হলো ওই ট্রাইব্যুনালগুলো হয়েছিল মানে ঘটনা ঘটার পরপরই, কিন্তু বাংলাদেশে এখানে বিচার শুরু হয়েছিল আফটার 40 ইয়ার্স। প্রথম বিচার শুরু হয়েছিল সেই যুদ্ধ অপরাধীদের গিয়ে 1971 সালে যারা অপরাধ কমিট করেছে, আওয়ামী লীগ যেটা 2009 থেকে 24 পর্যন্ত করেছিল। আর একটা সমস্ত ট্রাইব্যুনালগুলোয় আপনার প্রিন্সিপাল অ্যাকিউজডকে বিচার করা হয়েছে, কিন্তু গত 15 বছরে 2009 থেকে 24 পর্যন্ত প্রিন্সিপাল অ্যাকিউজডকে বিচার করা যায়নি, কারণ তারা তো পাকিস্তানে চলে গেছে। সো এইটা একটা পার্থক্য এখানে ছিল। এখন এইখানে যে কন্ট্রোভার্সিটা হবে, যে বিষয় হতে পারে, যে সমালোচনাগুলো হবে, সেই সমালোচনাগুলো হবে এইখানে যে 4-5টা বড় ধরনের লিমিটেশন এখানে রয়েছে। ফার্স্ট অফ অল যেটা তামিম বললো না, যে এটা এই বিচার নিয়ে কোথাও যাওয়া যাবে না, হাইকোর্টে যাওয়া যাবে না, এইটাই যে আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন বলছে অন্য যে কোনো আইন, আর্টিকেল 7 কিন্তু একটা মানে প্রেসিডেন্স শুরুর দিকে আইনে, আবার কিন্তু এইটা একটা ইন্টারপ্রিটেশন যে যে সেকশনগুলো থাকে, যে আর্টিকেলগুলো থাকে, যেগুলো সিরিয়ালি টপে, দ্যাট হ্যাজ এ প্রায়োরিটি ওভার দ্য ডাউনওয়ার্ডস আর্টিকেলস। এটাও কিন্তু একটা আইনি ব্যাখ্যা। তাহলে আর্টিকেল 7 বলেছে যে সংবিধান হলো সর্বোচ্চ আইন, এই আইনের সাথে কন্ট্রাডিক্টরি এনি আইন অর পার্ট অফ দ্য আইন, মানে আইনের অংশ, ডাইরেক্ট শ্যাল বি ভয়েড, বাতিল হয়ে যাবে। আর আর্টিকেল 26 বলছে যে পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, সেই রাইটের কন্ট্রাডিক্টরি যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইন অথবা সেই আইনের অংশ ডাইরেক্ট শ্যাল বি ভয়েড। আর 47 হলো একটা লোয়ার একটা আর্টিকেলস। সো এই 47 লফুল কিনা এইটা কিন্তু এখন পর্যন্ত চ্যালেঞ্জড হয় নাই।